অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। দেখো এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই যে সেন্ট্রোমিয়ারের মাঝামাঝি বিভাজিত হয়ে দুইটা অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। এখন দেখো এই যে অপত্য ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তাহলে এই যে বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চল থেকে অপত্য ক্রোমোজোম ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। এখন দেখো এই যে অপত্য ক্রোমোজোম পরস্পর দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। দেখো তাহলে এই যে অপত্য ক্রোমোজোম এটা কি এই মেরুর দিকে অগ্রসর হবে, এই যে অপত্য ক্রোমোজোম এটা কি এই মেরুর দিকে অগ্রসর হবে। এখন দেখো এই যে অপত্য ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার এরা কি মেরুর দিকে, তাহলে এরা ধীরে ধীরে মেরুর দিকে অগ্রসর হবে। এবং এই যে ক্রোমাটিড দুইটি এই যে সেন্ট্রোমিয়ারের সাথে সাথে এরাও কি করবে, মেরুর দিকে অগ্রসর হবে, মানে কি অনুগামী হবে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অপত্য ক্রোমোজোম দেখতে VL, J ও I এর মতো হয়। দেখো সেন্ট্রোমিয়ার যদি দুইটা বাহুর মাঝামাঝি থাকে তাহলে এটা দেখতে V এর মতো হয়। এখন একটা বাহু যদি একটু ছোট হয়, অপর একটা যদি সামান্য বড় হয়, তাহলে সেটা দেখতে L এর মতো হয়, L এর মতো হয়। একটা বাহু তুলনামূলকভাবে বেশি বড়, অপর একটা যদি তুলনামূলকভাবে খুব বেশি ছোট হয়, সেটা দেখতে J এর মতো হয়। সেন্ট্রোমিয়ার যদি একেবারে প্রান্তে থাকে তাহলে কার্যগতভাবে একটা বাহু দেখা যায়। ঠিক আছে, তাহলে সেটা দেখতে আই এর মতো হয়। এখন বি এর মতো দেখা গেলে সেটাকে মেটাসেন্ট্রিক বলে, এল এর মতো দেখা গেলে সেটাকে সাবমেটাসেন্ট্রিক বলে, জে এর মতো দেখা গেলে সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে, আর আই এর মতো দেখা গেলে সেটাকে টেলোসেন্ট্রিক বলে। দেখো অ্যানাফেজ কোষ বিভাজনের শেষের দিকে এই যে অপত্য ক্রোমোজোম আছে এইগুলা মেরুতে চলে যায়, মানে স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে চলে আসে। ঠিক আছে, এবং এই যে অপত্য ক্রোমোজোম এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে।